তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে শোনো। কি গো, তোমার গোনা হলো? হচ্ছে হচ্ছে। আরে বাবা, এই কটা পয়সা গুনতে তুমি এত সময় নিয়ে নিলে? ব্যাস অমনি শুরু হয়ে গেল। মানে একটা না একটা খুঁত না ধরলে তোমার চলে না, তাই না? আরে খেপছো কেন গিন্নি, খেপছো কেন? দেখো, আমি তো সব সময় শত মুখে তোমার শুধু প্রশংসাই করে যাই, আর এই প্রশংসা করতে করতে দেখো এই বুড়ো হতে চললাম। আচ্ছা বলো বলো, কোনো দিন আজ পর্যন্ত তোমার কোনো নিন্দা করেছি? হ্যাঁ হ্যাঁ বলো। থাক, আর না ঢং করতে হবে না। কই গো সুভাষ দা? এ গুপি, হ্যাঁ, আয় আয় আয়, তোর পান প্রায় রেডি, আয়। এই চুন আর খয়টা ঠিক মতো দিয়েছো তো? ওই, আমার পানে এখনো পর্যন্ত কোনোদিনও গন্ডগোল হয়েছে বল? হ্যাঁ না তা হয়নি, এদিকে তো বর্ডারে বিস্তর গন্ডগোল। কেন রে, কি হলো আবার? ওই চোরাচালানকারীদের নিয়ে ওইসব উল্টো পাল্টা উৎপাত। আরে বাদ দে ভাই, বাদ দে। আমরা হলাম গিয়ে গরিব মানুষ, হ্যাঁ, ওই সব নিয়ে মাথা ঘামালে আমাদের চলে? হ্যাঁ হ্যাঁ, দেখ, আমাদের শুধু একটাই চিন্তা, যে কি করে দুবেলা উনুনে হাঁড়ি চড়বে, হ্যাঁ, আর সকাল থেকে সন্ধে ওই মাথার ঘাম পায়ে ফেলে খেটে যাওয়া। হ্যাঁ, ওইসব রাজনীতি, চোরাচালানকারী, ওইসব আমাদের জন্য নয় রে। আর দেখ, এই ছেলেটাকে তো ভালোভাবে মানুষ করতে হবে নাকি? হ্যাঁ তা ঠিক বলেছো। হ্যাঁ, এনে ধর তোর পান ধর। হ্যাঁ, আমি তাহলে চলি গো সুভাষ দা। হ্যাঁ। খাতায় লিখে নিও। আচ্ছা ঠিক আছে। কই গো, তোমার হলো গো? আজকের মতো হয়ে গেছে। তবে চলো চলো, তাড়াতাড়ি আমরা 5 তারিখ গোটাই। ওখানে হয়তো আবার আমাদের ছেলে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো চলো। নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত। আপনারা এতদিনে জেনে গেছেন যে আমরা ক্রাইম ডায়েরির প্রত্যেকটা পর্বে এমন সব অপরাধমূলক ঘটনার চিত্র রূপ তুলে ধরি যা আপনারা দেখেন আর ভাবেন, মানুষ এতটা নিচে নেমে গেছে, মানুষ এতটা হিংস্র হতে পারে। হ্যাঁ সত্যি, আমাদের এই সমাজের আনাচে কানাচে লুকিয়ে আছে এমন সব মানুষ যারা অপরাধ করবার সময় দুবার ভাবে না। তেমনই এক অপরাধমূলক ঘটনার চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরবো আজকের ক্রাইম ডায়েরির বিশেষ এই পর্বে। তুই রবির গায়ে হাত তুলেছিস? ও আগে আমাকে মেরেছে। মারুক, সে মারুক, তা তুই কেন মারামারি করতে গেলি সেটা বল। মানে আমাকে মারলে আমি পাল্টা মারবো না? না মারবি না, তোকে আমরা স্কুলে মারামারি করতে পাঠাই না। আহা থাক না, কেন শুধু শুধু ছেলেটাকে এত বকাবকি এই, করছো? তুমি তুমি একদম চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে। এই তোমার আজকারা পেয়ে পেয়ে না এই ছেলেটা আমাদের দিন দিন বাদর হয়ে উঠছে। ও তাই বুঝি? আমি শুধু ছেলেটাকে আদর দিই, আর তুমি বুঝি ওকে কোনো প্রশ্রয় দাও না? শোনো ইন্দু, দেখো, এই সন্তানকে ভালোবাসা মানে এই নয় যে তার সমস্ত দোষ ত্রুটিগুলি এই মুখ বুজে সহ্য করে নেবে। হ্যাঁ, চোখে ঠুলি পড়ে থাকতে হবে। আমি কোনো দোষ করিনি বাবা, রবি প্রথমে আমাকে মেরেছে। এই শালা সুভাষের বাচ্চা, বাইরে বেরো শালা। আজ তোর একদিন কি আমার একদিন। কে চেঁচাচ্ছে? সজল মনে হয়, সজল এসছে। দাঁড়াও তো আমি দেখি। না না না, তুমি বেরিও না। এই শালা সুভাষ, চুড়ি পরে বউয়ের আঁচলের তলায় বসে আছিস নাকি রে? আরে এক বাপের বেটা হলে বাইরে বেরো শালা, দেখি তোর কত দম। বেরো। দাঁড়াও তো আমি দেখছি। কি ব্যাপার, এরকম অসভ্যের মতন চেঁচামেচি করছো কেন? অসভ্য?
আমি অসভ্য, তাই তো? আজ তোর ছেলেটা কি করেছে জানিস? হ্যাঁ, স্কুল ছুটির পর আমার ছেলেটাকে ধরে উদমকে নিয়েছে। কিন্তু রবি তো আগে আমাকে এই তুই চুপ কর। এই দেখো সজলদা, এই রবি নন্দর বয়স এরকম হয়নি যে ওরা সবকিছু বুঝে যাবে। হ্যাঁ, আর তাছাড়া এই বয়সের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি করে, তা বলে তুমি বাড়িতে এসে এরকম চড়া হবে, এটা কিরকম কথা? ভাটের কথা অন্য জায়গায় বলবি, ভাটের কথা অন্য জায়গায় গিয়ে বলবি। আজ তোর ছেলে আমার ছেলেটাকে মেরেছে, কাল এসে আমার গলার ধরবে। শুনে নে, ওকে বলে দে এই কৃষ্ণগঞ্জটার বাপের জমিদারি নয়, এটা বলে দে। এটা কিন্তু তোমারও বাপের জমিদারি নয় সজলদা। বললি হ্যাঁ, তুই আমার বাপ তুললি? তুই জানিস আমি কে? এই কৃষ্ণগঞ্জে রাজ করি আমি, রাজ। আর তুই আমার মরা বাপটাকে ধরে টানাটানি করছিস। হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি, যদি দরকার হয় না আবার করব। আর শোনো, এই যে আর কোনোদিন যদি তুমি এই বাড়িতে এসে এরকম গুন্ডামি করো না, তোমার কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে ওই রাস্তার ল্যাম্প পোস্টে বেঁধে জুতো পেটা করবো সবার সামনে। হ্যাঁ, কি? তুই আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে জুতো পেটা করবি? যত বড় মুখ নয় তত বড় কথা তো। হ্যাঁ, আমাকে ল্যাম্পপোস্টে ধরে জুতো পেটা করবি, তাই তো? ল্যাম্পপোস্টে বেঁধে মারবি? হ্যাঁ, কি সর্বনাশ হলো আমার! ওঠো! ওঠো না! উঠছে না আরো! কথা বলো, ওঠো না! কথা বলো! ওঠো, বাবা, ওঠো না, বাবা! সাল 2019, নদিয়া জেলার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায় একদিন ঠিক বিকেলের মুখে নিজের বাড়ির সামনে নিজের স্ত্রী ও ছেলের উপস্থিতিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই এলাকার পান দোকানের মালিক জনৈক সুভাষ সাহা। ওই হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছই এবং শুরু করি আমাদের তদন্ত। তদন্তে ঠিক কি কি উঠে এলো আসুন দেখি। এই দেখুন স্যার, বুলেটের খালি খোল। দেখে মনে হচ্ছে বিদেশি পিস্তলের কার্তুজ। হ্যাঁ স্যার, খুব সম্ভবত 7am এর হবে। একে তো বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, তারপরে দিনে দুপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, আর পিস্তলটা সম্ভবত বিদেশি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। স্যার, কৃষ্ণগঞ্জ এলাকা থেকে রোজ নিয়মিত নারী, গরু, সোনার বিস্কুট যেমন ও দেশে পাচার হয়, ঠিক সেমনভাবে ও দেশ থেকে কিন্তু এদেশে আসে প্রচুর বেআইনি অস্ত্র। জানি, আর এই নিয়ে তো এসপি সাহেব মিটিং ডেকেছিলেন। পূজা, আমাদের ইমিডিয়েট এই পাচার চক্র আটকাতে হবে, ইমিডিয়েট। এনিওয়ে, ওই ভিকটিমের নাম কি যেন বললে? স্যার, সুভাষ সাহা। সুভাষ সাহা কি করতো? স্যার, একটা পানের দোকান ছিল ওই আমলকি তলায়। কে বললো? ভিকটিমের প্রতিবেশী গুপি। গুপি কোথায়? ও তো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চলো গুপির সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি গুপি নস্কর? হ্যাঁ স্যার, আমি গুপি নস্কর। আচ্ছা, আপনি সুভাষবাবু প্রতিবেশী? হ্যাঁ স্যার, আমি এই পাড়াতেই থাকি, এই 3টে বাড়ির পরেই আমার বাড়ি। শুনলাম সুভাষের নাকি পানের দোকান ছিল? দোকান বলতে স্যার ওই গুমটি গোছের একটা। কোথায়? এই তো স্যার, কাছেই, আমলকি তলায়। এখান থেকে হেঁটে ওই মিনিট 10-এর পথ। তা কতদিন পানের দোকানটা চালাচ্ছিলেন? বছর 15 তো হবেই। আচ্ছা, থানায় ফোন করে কে খবরটা দিল যে খুন হয়েছে? আমি ফোন করেছিলাম স্যার। তো আপনি কি করে টের পেলেন সুভাষ খুন হয়েছে? আমি স্যার ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম স্যার, হঠাৎ 3টে কান ফাটার শব্দ শুনতে পাই। আমি ভাবলাম বাইরে হয়তো কেউ পটকা ফাটাচ্ছে। তারপর ওই কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি শুনে আমি এখানে এসে দেখি সুভাষদা এরকম মার্ডার হয়ে পড়ে আছে। তো এখানে এসে আপনি কাকে কাকে দেখতে পেলেন? সুভাষদার বউ আর ছেলেকে ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। ওরা সুভাষদার দেহটা ধরে কান্নাকাটি করছিল স্যার। এখন ওরা কোথায়?
স্যার আপনি আসার আগে ভিকটিমের ছেলে আর ওর বউ এখানে বসে খুব কান্নাকাটি করছিল, আমি ওদের বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। আচ্ছা গুপি বাবু, আপনি কি জানতে পারলেন গুলিটা কে চালালো? কি হলো, চুপ করে আছেন কেন? স্যার যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। না মানে ভয়ের কোনো কারণ নেই, যা জানেন সবটা বলুন। আসলে বৌদি যখন কান্নাকাটি করছিল বলছিল নাকি ওই সজল নাকি গুলিটা চালিয়েছে। সজল? সজল কে? সজল সজল ঘোষ স্যার, এই এলাকার ত্রাস, মানে এক কথায় যাকে বলে বিভীষিকা। বিভীষিকা? তার মানে এলাকার দাদা ডন। তো সজল ঘোষ কি করে? স্যার চোরাচালানকারী স্যার। ওই আমি যতদূর জানি ওই চাল, মেয়ে মানুষ, সোনার বিস্কুট এসব কাঁটাতারের ওপারে পাচার করে। একা একজন মানুষের পক্ষে এত বড় নেটওয়ার্ক চালানো কিন্তু সম্ভব নয়। আমার মনে হয় সজলের কোনো গ্যাং আছে। আছে তো স্যার, ওই ল্যাংচা নামে একটা ছেলে ওর ডান হাত। ল্যাংচাইতে সব ওই বেআইনি দুনিয়ার কাজকর্ম ওর চালায়। আচ্ছা সজলের সঙ্গে সুভাষের কি কোনো শত্রুতা ছিল? তা তো বলতে পারবে না স্যার, তবে 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 কি? তবে বেশ কিছুদিন আগে একবার এই আজকালকার দুনিয়ায় সৎ পথে বেঁচে থাকার চেষ্টা করলেই বোধহয় না খেতে মরতে হয়, বলো? তা এতদিন পরে বুঝলি সেটা? না, বুঝেছি অনেক দিনই, তোমাকে আজকে বললাম। তো বলে কি লাভ? এতে তোর আর আমার অবস্থার কিছু বদল হবে বল? না তা নয়, কিন্তু একবার ভেবে দেখো, আমরাও যদি ওই সজল ঘোষের মতো বেপথে গিয়ে দুহাতে রোজগার করতে পারতাম, তাহলে কি আর তোমাকে এই পানের ঘুমটি চালাতে হতো, না আমাকে এই বাজারে গিয়ে সবজি বিক্রি করতে হতো? তা হয়তো হবে না, তবে কি জানি দেখ, দুনিয়াতে এই মান সম্মান বলে তো একটা জিনিস আছে নাকি? হ্যাঁ, আরে পকেট ভর্তি টাকা থেকে কি লাভ? হ্যাঁ, যদি সেই মানুষটা মাথা উঁচু করে রাস্তায় চলতেই না পারে। হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো। এই দেখ, এই সজল মানে সজল ঘোষ, এই আমাদের কৃষ্ণগঞ্জে হেন লোক নেই এই যে ওকে ভয় পায় না। ওই রাস্তায় দেখা হলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে, ওর গাড়িকে রাস্তা ছেড়ে দেয়, কিন্তু সে তো সামনে। হ্যাঁ, আর পেছনে তো সবাই ওকে একদম উদুম খিস্তি করে। সেটা কি খুব ভালো কথা বল? না একেবারেই নয়। আর রবি ওই সজল ঘোষের একমাত্র মা মরা ছেলে, ও তো আমার নন্দর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ে। আর নন্দর মুখে যা শুনছি, ওটাও না ওই বাপটার মতন একই রকম দিন দিনে যে অমানুষ হয়ে উঠছে। আর এটাও কি কোনো গৌরবের ব্যাপার বল? না মোটেই না। দেখ, তুই আর আমি খেলি ওই 4 আনা 8 আনা, হ্যাঁ, আর সজল ঘোষ খেলে 100 টাকায়। কিন্তু কিন্তু দিনের শেষে তুই আর আমি বাঁচি একদম মাথা উঁচু করে, আর সেখানে সজল ঘোষ ঘুমাতে যায় লোকের অভিশাপ গালাগাল মাথায় নিয়ে। সে তো বটেই। তাই বলছি দেখ, আমরা যেমন আছি একদম ঠিক আছি। হ্যাঁ, আর ওই বাকি রইল ওই সজল ঘোষের রবের কথা। তোরা ওকে কে কি ভাবিস আমি জানি না, আর ওকে আমি একটা ওই চোরা চালানকারী ছাড়া আর কিচ্ছু ভাবি না। এটা আমি ওর সামনে দাঁড়িয়ে না ওর মুখের উপর বলে দিতে পারি। আচ্ছা সুভাষ দা, একটা কথা বলবো, তুমি সত্যি সজল ঘোষকে ভয় করো না? আরে ওকে ভয় পেলে ওর প্রস্তাব কি আমি এক কথায় একদম ফিরিয়ে দিতে পারতাম? হ্যাঁ, প্রস্তাব? কিসের প্রস্তাব? ও বাদ দে, সে অনেক কথা। এখন আমার বাড়ি যেতে হবে দোকান বন্ধ করে। নে নে নে, ধর 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 ধর, চ চ চ চ। হ্যাঁ, যা। সেই দিনটা আর এলো না স্যার। তার আগেই সজলের গুলি খেয়ে সুভাষদাকে এরকম বেঘরে মরতে হলো। তার মানে সজল সুভাষকে কোনো প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটা ঠিক কি? আমার মনে হয় সুভাষের বউ সজলের দেওয়া এই প্রস্তাবের কথা যা জানলেও জানতে পারে। যদি সুভাষ ওর বউকে জানিয়ে থাকে। হ্যাঁ তা অবশ্য ঠিক, অনেকেই বাইরের কথা বাড়ির লোককে জানায় না। রাইট, ঠিক আছে, আপনি এখন আসুন, আর আপনি সন্ধ্যাবেলা এসে থানায় একবার হাজিরা দেবেন, কারণ আপনার স্টেটমেন্টটা রেকর্ড করা হবে। কি কি করবেন? আপনার স্টেটমেন্টটা রেকর্ড করা হবে, মানে আপনার বয়ানটা খাতায় নথিভুক্ত করা হবে। ও ঠিক আছে স্যার, আমি নিশ্চয়ই থানায় আসবো। পূজা, ইয়েস স্যার। এই খোল 3টে সাবধানে রেখো। খুন করার সময় যে পিস্তলটা ব্যবহার করা হয়েছে সেই পিস্তলটা উদ্ধার হলে এই 3টে খোল এই ব্যালিস্টিক পরীক্ষায় কাজে লাগবে। ওকে স্যার। হুম, আর সুরতাল হয়ে গেলে বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো ইমিডিয়েট। ওকে। আচ্ছা, আমি এক্ষুনি ওই সুভাষের স্ত্রী আর ওই ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই, দেখি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায় কিনা। বেশ তো, চলুন। চলো। ওরে
আমার একই সর্বনাশ হলো। আমি এখন তোমাকে ছেড়ে বাকি জীবনটা কি করে বাঁচবো? ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? আমি আমি কি এমন পাপ করেছিলাম ঠাকুর যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? স্যার একটু আপনাদের সঙ্গে কথা বলতে চান। আমি এখন কথা বলতে পারবো না। আমার বুকে বড্ড বড্ড যন্ত্রণা হচ্ছে দিদিমণি। সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাদেরও আসলে কিছু করার নেই। যে আপনার এবং আপনার ছেলে এত বড় ক্ষতি করলো, তাকে তো আইনের আওতায় আনতেই হবে। আর ঠিক সে কারণেই স্যার আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমিও চাই ওই শয়তানটা যাতে শাস্তি হোক। আমিও চাই ওই শয়তানটাকে যাতে ফাঁসির দড়িতে লটকে দেওয়া হোক। আমরাও সেটাই চাই স্যার। ইন্দু দেবী, দেখুন, অপরাধী যাতে শাস্তি পায়, সর্বোচ্চ শাস্তি পায়, তার ব্যবস্থা আমরা করব। আর আমরা এটাও দেখব দোষী যাতে কোনোভাবে আইনের ফাঁক গলে বেরোতে না পারে। অবশ্য তার জন্য আপনার সহযোগিতাটা ভীষণ দরকার। বলুন কি করতে হবে? বিশেষ কিছু নয়, কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই হবে। কি প্রশ্ন? খুনটা কখন হয়েছিল? ঘড়ি তো দেখিনি, তাও ধরুন মোটামুটি 4:45 নাগাদ। বেশ। আচ্ছা, যখন খুনটা হয়েছিল তখন আপনি আর আপনার ছেলে কোথায় ছিলেন? বাইরে ছিলাম। বাইরে ছিলেন বলতে? আসলে আজ স্কুলে আমার ছেলে ওই শয়তানটা ছেলেটার সাথে মারপিট করে বাড়ি ফিরেছিল। তাই ওর বাবা এই ঘরে বসে ওকে খুব বকাবকি করছিল। আর তখনই বাইরে থেকে ওই শয়তানটা এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তারপর তারপর ওই চিৎকার আর গালমন্দ শুনে ও ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। আর ওর পেছন পেছন আমি আর আমার ছেলেও বেরিয়ে যাই। তারপর ওদের মধ্যে প্রচন্ড প্রচন্ড ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। আর তারপর হঠাৎ করে যত বড় মুখ নয় তত বড় কথা তো। হ্যাঁ, আমাকে ল্যাম্প পোস্টে ধরে জুতো পেটা করবি, তাই তো? ল্যাম্প পোস্টে বেঁধে মারবি। হ্যাঁ, তার মানে গুলি তিনটে ওই কুখ্যাত চোরাচালানকারী সজল ঘোষই চালিয়েছিল, তাই তো? হ্যাঁ, ওই শয়তানটাই আমার স্বামীকে মেরেছে স্যার। আর আমার বাবাকে মেরে স্কুটিতে করে এখান থেকে পালিয়ে গেছে। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আপনি বললেন আপনার ছেলের সঙ্গে সজলের ছেলে আজ দুপুরবেলা স্কুল ছুটির পর মারামারি করেছিল, তাই তো? রবি আগে আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছিল, তারপর একটা চড় মেরেছিল, তাই আমি ওকে খুব মেরেছি। ঠিক আছে বাবু, আমরা তোমার কথা পরে শুনবো। তার আগে একটু তোমার মার সঙ্গে কথা বলে নি। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, হয়েছিল তো। আচ্ছা, তার মানে সজল তার ছেলের মুখে অশান্তির কথা শুনে এখানে ছুটে এসেছিল, আর তারপর রাগের মাথাতেই আপনার স্বামীকে খুনটা করেছে? না না না, কেন? ব্যাপারটা অত সহজ নয় স্যার। আপনি কি বলতে চান একটু খোলসা করে বলুন তো। বাবু, তুই একটু বাইরে যা তো। কেন? যা বলছি। আমি তোমার ছেড়ে কোথাও যাব না। লক্ষ্মী ছেলেরা কিন্তু মায়ের কথা শোনে। একটু বাইরে যাও। নিন, এবার বলুন। আসলে ওর বাবার পানের ঘুমটিটা খুব ভালো চলতো না, তাই নিয়ে আমাদের সংসারে খুব টানাটানি ছিল। এই নিয়ে একদিন দোকানে যাচ্ছ? আর কোথায় যাবো বলো? ওই মোল্লার দৌড় তো ওই মসজিদ পর্যন্তই। শোনো না। বলো বলো, তাড়াতাড়ি বলো, আজ কিন্তু আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বলছিলাম ফেরার পথে দোকান থেকে একটু গোবিন্দভোগ চাল আনতে পারবে?
আবার গোবিন্দভোগ চাল কেন গো? না আসলে সেদিন বিপত্তারিণী পুজোয় গোপাদিদের বাড়িতে ভোগ খাওয়ার পর থেকেই বাবুটা কেবল খিচুড়ি খিচুড়ি করছে, তাই ভাবছিলাম তুমি যদি চালটা এনে দিতে তাহলে আজ রাতে ওকে একটু খিচুড়ি করে দিতাম। তো গোবিন্দভোগ চালের দাম কত তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু আরে বাবা, ঘরে যে সাধারণ চাল আছে তাই দিয়ে আজকে একটু খিচুড়ি করে দাও না। দেখো ওইসব আনার মতন টাকা পয়সা এখন আমার হাতে নেই। তোমায় একটা কথা বলবো? বলো। বলছি তুমি এই পানের দোকানের পাশাপাশি অন্য কোনো কাজ করছো না কেন? আর কি করব? এই ধরো অন্য কোনো ব্যবসা ট্যাবসা। আরে বাবা, আরে এই একটা ব্যবসা চালাতে আমি হিমশিম খাচ্ছি, আর তুমি বলছো একটা নতুন ব্যবসা শুরু করার কথা। হ্যাঁ তাহলে কোনো কাজ করো। কি কাজ করবো? ওই অন্য কোনো ছোটখাটো চাকরি টাকরি। আর লোক হাসিও না ইন্দু, আর লোক হাসিও না। দেখো এই 6 ক্লাসের বিদ্যে বুদ্ধি নিয়ে ওই ধ্যার ধরে কৃষ্ণগঞ্জে আমার নাকি হবে চাকরি। হ্যাঁ তাহলেই হয়েছে। ওইসব বাদ দাও বাদ দাও। বালিশের নিচে 30 টাকা রেখে গেলাম, কিছু দরকার হলে বাইরে বেরিয়ে নিয়ে নিও, ঠিক আছে? আমি চলি, দুপুরে খেতে আসবো। দাও দাও দাও। আমি আর ওর রোজগারের ওই সামান্য টাকায় সংসারটা টানতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। তখনই একদিন নমস্কার। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি সুভাষের বউ না? হ্যাঁ, কিন্তু দেখুন, কৃষ্ণগঞ্জ এরিয়ার সবাইকে আমি চিনি, তাই সুভাষকেও চিনি, আপনাকেও চিনি। ও আচ্ছা, আপনার নামটা? সজল, সজল ঘোষ। সুভাষ আমাকে চেনে। তা আপনি গিয়েছিলেন কোথায়? ওই টুকটাক কিছু কেনাকাটার ছিল। ও, তো ব্যাগ তো একদম খালি দেখছি। জিনিসপত্রের যা দাম, বাজার একেবারে আগুন, তাই এখন আর ব্যাগ ভর্তি করে কেনাকাটা করতে পারি না। জানি জানি। দেখুন, এমন কোনো জিনিস নেই যে যার দাম এই কবছরে বাড়েনি। হ্যাঁ ঠিক বলেছেন, ভাগ্যিস ঠাকুর আছে, তাই হয়তো দুবেলা দুমুঠো এখনো খেতে পারছি। এরপর যে কি হবে ভাবতেও পারি না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, কি? আপনার কর্তা বাকি জীবনটা কি ওই ছোট গুমটিটা নিয়েই কাটিয়ে দেবে? তার মানে? দেখুন, আমার তো মনে হয় না সুভাষের দোকানটা খুব একটা চলে। হ্যাঁ, ইদানিং ওর ব্যবসাটা একটু ডাউন যাচ্ছে। সেই জন্যই আপনার কর্তার উচিত বিকল্প কোনো কাজ ধরে নেওয়া। হ্যাঁ, সেটা আমি ওকে বলেছিলাম। ও, তো কি বললো? বললো আসলে এই ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা করা ওর পক্ষে এখন সম্ভব নয়। আর কি আর পেটে ক্লাস 6-এর বিদ্যে নিয়ে ওকে কেউ ছোটখাটো চাকরিও দেবে না। আচ্ছা, আমি যদি ওকে চাকরি দিই? আপনি আপনি আমার স্বামীকে চাকরি দেবেন? হুম। কি কি চাকরি? আরে বাবা, সেটা আপনি ওকে রাজি করান, তারপর একদিন আমার বাড়িতে আসুন, সবাই মিলে বসে চা খেতে খেতে বাকি ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। সে ওকে বলবো, কিন্তু কি কাজ তা না জানলে। আরে বাবা, আপনি ওকে রাজি করান না, তারপর তো বাকি দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, সে আমি ওকে সময় সুযোগ হলে আমি ওকে বলে দেখব। সময় সুযোগ না, আজকে গিয়েই ওকে বলবেন। দেখুন, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ ঠিক আছে, আজকে চলি। ঘন অন্ধকারের মধ্যে আমি এক চিলতে হলেও একটা আশার আলো দেখতে পেয়েছিলাম। আর তারপর হিন্দু, হিন্দু, এই যে হিন্দু চলে এসেছি। বলছি বড্ড খিদে পেয়েছে, বুঝলে? তুমি চটপট ভাত বাড়ো তো। তোমার সাথে না আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। আজ দোকান করে ফেরার সময় রাস্তায় একজনের সাথে দেখা হয়েছিল। কার সাথে? বলছি, পুরোটা শোনো। লোকটা তোমায় চেনে, আর বলল তুমি চাইলে ও তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। আচ্ছা, কি কাজ? কি কাজ সেটা এখনই বলেনি, কিন্তু বলল তুমি যদি রাজি হও তাহলে ও তোমাকে হাতে ধরে সবটা বুঝিয়ে দেবে। লোকটা কে বলো তো?
সজল সজল ঘোষ। তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি জানো সজল ঘোষ কে, ওর কাজ কারবার কি? আরে তোমার এত সাহস হয় কি করে আমাকে এইসব কথা বলবার? তুমি তুমি খামোখায় তো রেগে যাচ্ছ কেন? শোনো ইন্দু, দেখো তুমি আজকে না বুঝে শুনে এই কথাটা এত দূর পর্যন্ত এনেছো, কিন্তু তোমাকে আমি খুব সাবধান করে দিচ্ছি, আর কোনো দিন যেন ওই ওই সজল ঘোষের নাম তোমার মুখে না শুনি। আর একটা কথা, এরপরে যদি ওই ওই লোকটার সঙ্গে রাস্তায় কোনোদিনও দেখা হয়, তাহলে ওকে পরিষ্কার জানিয়ে দিও যে এই সুভাষ সাহা গরিব হতে পারে, কিন্তু কোনো পাচারকারীর সঙ্গে কোনো কাজ সে কোনোদিনও করবে না। যত সব। জল যে এত দূর করাবে, ও যে সজলের নাম শুনে এতটা রেগে যাবে, সেটা আমি ভাবতেও পারিনি। আমি চাইনি সংসারে অশান্তি হোক, তাই আমি পরদিনই। না, আমার স্বামী রাজি নয়। চাপ বাবা, পাগলেও নিজের ভালোটা বোঝে। হ্যাঁ, ও নিশ্চয়ই নিজের ভালোটা বোঝে, তাই হয়তো আপনার মতো চোরা চালানকারীর সাথে সে কাজ করতে রাজি নয়। কি? আমি চোরা চালানকারী? সে আপনি কি সেটা আপনিই জানেন, কিন্তু বাজারে যে আপনার খুব একটা ভালো সুনাম নেই, সেটা আমি আমার স্বামীর মুখের কথা থেকে খুব ভালো করে বুঝতে আপনি পেরেছি। ভুল করছেন, বিরাট ভুল করছেন আপনারা। হ্যাঁ, ভুল হয়তো করেছি, বিরাট ভুলই করেছি, কিন্তু কি জানেন, কখনো কখনো কিছু কিছু ভুল ইচ্ছে করে জেনে বুঝে করতে হয়, তাহলে সমাজের সম্মান আর জীবনের শান্তিটা বজায় থাকে। আর কি বলেন তো, কথাতেই আছে সুখের থেকে স্বস্তি ভালো। থাক, আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, চলি। আমি জীবনে কারোর সাথে এতটা কড়াভাবে কখনো কথা বলিনি, কিন্তু কিন্তু সেদিন ওই শয়তানটাকে ওসব কথা বলতে বাধ্য হয়েছিলাম। তারপর এক সপ্তাহ পর একদিন রাস্তায়। নমস্কার। নমস্কার। আচ্ছা, সেদিনকের মতো আজকেও বাজার করে ফিরছেন বুঝি? দেখুন, আপনাকে আমি সেদিন যা বলার বলে দিয়েছি, আর আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। না না না, দেখুন আপনি একদমই ঠিক বলেছিলেন, আমি কিছু মনে করিনি। আসলে আমি আজ এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? কিসের জন্যে? না দেখুন, সেদিনকে হুট করে আপনার স্বামীকে কাজের অফার দেওয়াটা আমার একদমই উচিত হয়নি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে। না না, ঠিক আছে নয়, বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন, তা না হলে কিন্তু আমি সারা রাত ঘুমোতে পারবো না, চোখের জলে বালিশ ভেজাবো। সে কি, আপনি কাঁদেন টাদেনও নাকি? কেন, ছেলেরা বুঝি কাঁদে না? না, ঠিক তা নয়। না শুনুন, ছেলেরাও কাঁদে কিন্তু লুকিয়ে, আর আমার মতো ছেলেরা তো রোজই কাঁদে। কেন, আপনার আবার কিসের দুঃখ? আমার স্ত্রী অকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর ওই ছেলেটা ছাড়া তিনকুলে আমার নিজের বলতে কেউ নেই। যারা আছেন তারা কেউই আমার সঙ্গে যোগাযোগ রাখেন না। আপনার কথাতেই বলি যে বাজারে কিন্তু আমার খুব একটা সুনাম নেই, সেই জন্যই আমার বুকে হাঁপ ধরে, মাঝে মধ্যে চোখে জল আসে, কিন্তু কাউকে যে কাছে টেনে নিয়ে এসে দুটো মনের কথা বলবো সে জো আমার নেই। আচ্ছা, আপনার বুকের ভেতরে যেসব কথা জমে আছে সেগুলো আপনি আমাকে বলতে পারবেন না? বললে বললে তুমি শুনবে? কেন শুনবো না? তাহলে বল, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কিন্তু আপনি করে বলা যাবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা বেশ, তাই বলবো। মাঝপথে কিন্তু আমাকে একলা ছেড়ে গেলে চলবে না। ঠিক আছে, যাব না। কথা দিলে? কথা দিলাম। খুব অল্প দিনের মধ্যেই আমি আরো একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিলাম। ও আমার ভীষণ খেয়াল রাখতো, আমার পেছনে মুঠো মুঠো টাকা খরচ করতো।
আমায় লুকিয়ে লুকিয়ে টাকাও দিত, আর সেই টাকায় আমি সংসার চালাতাম। আর তারপর একদিন, আচ্ছা তুমি এইভাবে আর কতদিন আমার সংসার টানবে বলো তো? যতদিন বাঁচবো। কিন্তু এইভাবে দিনের পর দিন তোমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার বড্ড লজ্জা করে গো। বাবা, এতে লজ্জার কি আছে? সজল ঘোষের টাকা আছে, আর সেই টাকাটা কারণ নয় কাজে লাগুক। না তবুও বাবা, এত কিন্তু কিন্তু করো না। শোনো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আচ্ছা আচ্ছা, তুমি ধরে নাও না, ভগবান সজল ঘোষের রূপ ধরে এসে তোমার সংসারটা চালিয়ে নিচ্ছেন। তারপর যত দিন যেতে লাগলো আমাদের সম্পর্কটা আরো গভীর থেকে গভীর হতে লাগলো। তুমি আমায় মোবাইল দেবে? কেন, আকাশ থেকে পড়ছে, আমি দিতে পারি না নাকি? না না, আমি তোমার কাছ থেকে মোবাইল নিতে পারবো না। কেন পারবে না? কেন? বাবুর বাবা যদি জিজ্ঞেস করে মোবাইল কোথা থেকে পেলাম, তখন আমি কি জবাব দেব? আরে বাবা, তুমি বলবে তোমার বাপের বাড়ির থেকে কোনো আত্মীয় তোমাকে ফোনটা দিয়েছে। আমার বিধবা মা ছাড়া বাপের বাড়ির দিকে আর কেউ নেই, তাই ওইসব মিথ্যে গল্প ধোপে টিকবে না। আচ্ছা, একটা কাজ করো, তোমার বরকে যে কাজটার কথা বলেছিলাম ওটা বরং তুমি করো। একটা কাজ পেলে তো ভালোই হয়। তাহলে কাল থেকে লেগে পড়ো। করতে কি হবে? আমার লোক 3 দিন অন্তর অন্তর তোমাকে একটা বড় মিষ্টির প্যাকেট দেবে এবং খুব সাবধানে ওই পারে পার করে দিয়ে আসবে। তুমি শুধু ওই মিষ্টির প্যাকেটটা আমাদের এজেন্টের হাতে দিয়ে চলে আসবে। কিন্তু কিন্তু ওই মিষ্টির বাক্সে কি থাকবে? দেখো, ওই মিষ্টির বাক্সে যদি মিষ্টিই থাকতো তাহলে তোমাকে কি আমার দরকার পড়তো ইন্দু? পড়তো না। আমি নিজে গিয়ে ওদের হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলতাম, এর মধ্যে নলেন গুড়ের সন্দেশ আছে, আপনারা পরিবার সমেত আয়েশ করে খান। কি হলো, কি ভাবছো? টাকা পাবে, অনেক টাকা। আমাকে একটু সময় দাও, আমাকে একটু ভাবতে হবে। আমি বেশ বুঝতে পেরেছিলাম যে কাজটা বেআইনি, কিন্তু টাকার ব্যাপারটা সমানে আমার মাথায় ঘুরছিল। আর ঠিক তখনই এই যে ইন্দু, আরে তুমি এত তাড়াতাড়ি আজ ফিরে এলে? না ফিরে আসলেই ভালো হতো। গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরলেই বেঁচে যেতাম, আমি মুক্তি পেতাম, আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো না। এসব এসব তুমি কি বলছো? আজকাল তুমি কার সঙ্গে মেলামেশা করছো ইন্দু? কই, কারোর সাথে না তো। দেখো দেখো, একদম মিথ্যে কথা বলবে না। আজ তুমি বিকেলবেলা কি গো, শুনেছি তুমি মিষ্টি পান বানাতে নাকি একদম ওস্তাদ। তা তোমার মিষ্টি বউটাকে সামলে রাখতে পারছো না? তুই কি বলতে চাইছিস বল দেখি সুন্দরী? আরে তুমি তো সারাদিন পান সেজেই মরো, ওদিকে তোমার গিন্নি তোমার পিঠ পিছে অন্য মরদের সঙ্গে গায়ে গা লাগিয়ে ফুর্তি করে বেড়ায়। মানে? আরে এই তো একটু আগেই দেখে আসলাম। কি বলছিস রে সুন্দরী? অভাবে পড়ে লাইনে নেমেছি বাবু, আর তোমার বউয়ের তো দেখছি স্বভাবটাই খারাপ। ওর কথা যদি মিথ্যে হয়, জাতি দিয়ে যেমন সুপরি কাটি তেমন কাটারি দিয়ে তোর গলাটা একদম কুচ করে কেটে ফেলবে একদম। তার কোনো দরকার পড়বে না, যাও যাও নিজের বউকে গিয়ে চেপে ধরো, দেখবে সব সে নিজের মুখেই স্বীকার করছে। এর পরেও তুমি বলবে যে ডুবে ডুবে জল খাচ্ছ না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন ওর মুখ দেখবো না গো। তোমার দিব্যি খেয়ে বলছি, বাবুর দিব্যি খেয়ে বলছি। ওঠো।
দেখো ইন্দু, ভুল তো সব মানুষই করে, কিন্তু সে ভুল যদি নিজে বুঝতে পারে তাকে ক্ষমা না করাটাও একটা ভুল। আমি তোমাকে খুব ভালোবাসি ইন্দু, খুব ভালোবাসি। তুমি কথা দাও এরকম এরকম কাজ তুমি আর কখনো করবে না, কখনো করবে না। এই যে ইন্দু, ইন্দু তুমি তুমি কিন্তু এইভাবে আমাকে মাঝপথে ছেড়ে যেতে পারো না, পারো না। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে সবার আগে আমার স্বামী আর আমার ছেলে, আর কেউ নয়। তাহলে আমার বৃষ্টির বাক্স এটা পৌঁছে দেওয়ার কাজ তার কি হবে? যখন তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, তখন তুমি তোমার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিও। আসি। যা বোঝার আমরা বুঝে গেছি। ইন্দু দেবী, আপনার বয়ান রেকর্ড করা হবে, আর আপনাকে আমরা কথা দিচ্ছি অপরাধী সজল ঘোষকে আমরা ধরবই, অ্যাট এনি কস্ট। ঠিক আছে, আমরা এখন আসি। চলো প্রিয়া। স্যার এলাম। হ্যাঁ, পাখি উড়ে গেছে স্যার। সজলের বাড়িতে সজলের ছেলে রবি আর ওর বুড়ি কাজের লোক ছাড়া আর কেউ নেই। সে কি? তাহলে তাহলে সজল গেল কোথায়? স্যার আমার তো মনে হয় বেটা বর্ডার টপকে বাংলাদেশ পালিয়ে গেছে। বাংলাদেশ? হ্যাঁ, তা হলেও হতে পারে। আর তাই যদি হয় তাহলে তো সজলকে ধরবার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। একদমই তাই স্যার। ইন্টারপোলকে বলে রেড কর্নার নোটিশ জারি করাটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তা তো বটেই। তাহলে পূজা, এখন আমাদের যেটা করতে হবে, এই আশেপাশের এলাকাতে সজলকে ধরবার জন্য জোরদার তল্লাশি চালাতে হবে। স্যার ল্যাংচাকে তুলে আনি। ল্যাংচাটা? ও আচ্ছা, ওই সজলের সাগরের ডান হাত, তাই তো? এক্স্যাক্টলি স্যার, যার কথা ভিকটিমের প্রতিবেশী গুপি আমাদের বলেছিল। ইয়েস, তুলে আনো ল্যাংচাকে। তারপর আমিও দেখছি সজল ঘোষের দৌড় কত দূর। এই, তোর নাম ল্যাংচা তো? হ্যাঁ। এই তোলো। আরে কি হলো? আরে আমি কি করলাম? বল সজলের চঞ্চাগিরি কতদিন ধরে করছিস বল? গুরুর সঙ্গে 6 বছর আছি। বাবা, গুরু? হ্যাঁ গুরু? তা তোর গুরু এখন কোথায়? আমি জানি না। জানে না? ও জানে না? হ্যাঁ, বল সজল কোথায় বল। আমি জানি না। নলে কি করবো বলতো? সারা রাত ধরে বরফের উপর উল্টো করে শুয়ে রাখবো। মারছেন কেন? সবে তো মারে শুরু রে, মারছি কেন? বল না সজল কোথায় বল। বলছি গুরু কৃষ্ণনগরে লুকিয়ে আছে। কৃষ্ণনগরে কোথায়? ওই স্টেশন পাড়া একটা সস্তার লজ আছে, ওখানে লুকিয়ে আছে। ঠিক করেছে এখানকার পরিস্থিতি শান্ত হলে বাংলাদেশ পালিয়ে যাবে। লজটার নাম কি? ওয়েলকাম লজ ম্যাডাম। ওয়েলকাম লজ। ওয়েলকাম মিস্টার সজল ঘোষ। সজল ঘোষের ডান হাত ল্যাংচার দেওয়া ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমাদের তদন্তকারী অফিসার পৌঁছে যায় কৃষ্ণনগর থানার সাহায্য নিয়ে ওখানে তল্লাশি চালিয়ে ওই এলাকার ওয়েলকাম লজ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সজল ঘোষকে। আমাকে আর এরকম ভাবে কি করছেন আপনারা? বিশ্বাস করুন স্যার, ম্যাডাম আপনি বল
সুভাষকে কেন মারলি বল। আমি মারিনি, আমি খুনও করিনি। খুন করিস না? খুন করিস তো কৃষ্ণনগর লজে ঘাপটি মেরে লুকিয়েছিলিস কেন? আমি ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলিস? হ্যাঁ, তুই সুভাষের বউ আর ছেলের সামনে সুভাষকে গুলি করে মেরিয়েছিলিস। এরপর শোন, এরপর যদি তুই বলিস তুই কিচ্ছু করিসনি, তাহলে তোকে ইলেকট্রিক শক দেবো লোহার চেয়ারে বসে। আমাকে ইলেকট্রিক শক দেবেন না, দোহাই আপনাদের। তাহলে বল। বলে ফেল। বলছি আসলে ল্যাংচা। হ্যাঁ বলো গুরু। মালটা কে রে? কোনটা? দেখ না, হেঁটে আসছে, দেখ। আরে এ তো ওদের পাড়ার সুভাষের বউ। সুভাষ? কোন সুভাষ? আরে আমলকি তলায় যার পানের গুমটি আছে গো। এতদিন চোখে পড়েনি কেন মালটাকে? সতী লক্ষ্মী মেয়ে ছেলে গুরু, বাড়ি থেকে খুব একটা বেরোয় না। দেবে? আগে বর্ষিতে বিদে খেলিয়ে তোলা, তারপর তো দেওয়া নেওয়া প্রশ্ন। কি গো বাবু, এত কি ভাবছো? কার কথা চিন্তা করছো? কিছু বললি? বলছি কার কথা চিন্তা করছো এত? যার কথা চিন্তা করি, তাতে তোর কি? সত্যি তো, তাতে আমার কি? আমার সঙ্গে তো শুধু তোমার টাকার সম্পর্ক, তাই না? কিন্তু কি জানো বাবু, আমরাও না কখনো কখনো কোনো খদ্দেরকে ভালোবেসে ফেলি। আমরাও চাই সেই কাস্টমারের মনে যেন আমাদের প্রতি ভালোবাসা থাকে, যেন শুধু আমিই থাকি আর কেউ নয়। পায়ের জুতো পায়ের তলাতেই থাকবি, মাথায় ওঠার চেষ্টা করবি না, তাহলে কিন্তু কেটে খালে জলে ভাসিয়ে দেবো তোকে। আমি জানতাম সুন্দরী আমায় ভালোবাসে, কিন্তু ইন্দুকে কাছে পাওয়ার জন্য আমি এতটাই মরিয়া হয়ে উঠেছিলাম যে তারপর ওকে পটিয়েও ফেলেছিলাম। কিন্তু মাঝপথে আমাকে ও ছেড়ে দিয়ে চলে যায়। তখন আমি প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছিলাম, কিন্তু ল্যাংচা আমাকে বারণ করেছিল, বলেছিল ওই বর্ডারের সমস্যা না মিটিয়ে কিছু না করতে। কিন্তু কিছু করার আগেই সেদিন কিরে, সুভাষের ছেলে তোকে রাস্তায় ফেলে এইভাবে মারলো, তুই দুঘা দিতে পারলি না? আসলে ও তোমার নাম করে খুব খারাপ খারাপ গালাগালি দিয়েছিল। যে কি? সুভাষের ছেলে আমাকে খিস্তি করেছে? হ্যাঁ, আসলে ও তোমাকে বলেছে অমুকের বাচ্চা। যত বড় মুখ নয় তত বড় কথা তো। হ্যাঁ, আমাকে ল্যাম্প পোস্টে ধরে জুতো পেটা করবি, তাই তো? ল্যাম্প পোস্টে বেঁধে মারবি? হ্যাঁ, ছি সজল ঘোষ, ছি! দেশের আইন ব্যবস্থা ভঙ্গ করে স্মাগলিং করে শুধু যে একটা বিরাট অন্যায় করেছিস তাই নয়, একজন নিরাপরাধ মানুষকে খুন করে সমস্ত সীমা লঙ্ঘন করেছিস তুই। তাই তোর শাস্তি হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। না হলে আমাদের মতো আইন রক্ষকদের প্রতি, দেশের আইন ব্যবস্থার প্রতি আম জনতার বিশ্বাস, আস্থা, ভরসা চিরতরে সব উঠে যাবে। এবার প্রস্তুত হ এবার। 2019 সালে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার রায় সম্প্রতি ঘোষিত হয়েছে।
মহামান্য আদালত অভিযুক্ত সজল ঘোষকে সর্বোচ্চ সাজা ফাঁসির সাজা দিয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে চোরাচালান, মাদক পাচার, নারী পাচার সংক্রান্ত অন্যান্য মামলার শুনানিও শুরু হয়েছে। বলা বাহুল্য, আদালতের এই রায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। কারণ অভিযুক্ত সজল ঘোষের মতো অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি না পেলে প্রশ্রয় পেয়ে যাবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা। আর সেটা কিছুতেই ঘটে দেওয়া যাবে না। তাই আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সেই সঙ্গে আমাদের সঙ্গে আপনারাও সাবধানে থাকবেন। সাবধান হোক বাংলা।